ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং প্রিয় ভূত.com বাসী। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে থেকেই ভূত এফএম শুনি আর এখন ভূত.com। আমি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা সবচেয়ে বেশি পছন্দ করি এবং বড় যেসব ঘটনা রাসেল ভাই পড়ে শোনান সেগুলো ভালো লাগে। আমার কাছে অনেক ঘটনা আছে, আসলে ঘটনা লিখে দেওয়ার মতো ধৈর্য এবং সময় কোনোটাই হয়ে উঠছিল না। আমি জব করি আর অফিসে কাজের প্রেশার এবং সেই প্রেশার কম থাকায় ভাবলাম ঘটনাটা লিখে ফেলি। তাই ঘটনা লিখতে বসে গেলাম। যেহেতু এটা আমার প্রথম ঘটনা, তাই ছোট ভাই হিসেবে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চাই রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনান। আমি আমার নাম ঠিকানা হাইড করে রাখছি, কারণ আমি যার ঘটনাটা শেয়ার করব সে এখনো জীবিত এবং আমার বাড়ির পাশের লোক হওয়ার কারণে আমি বিস্তারিত বিবরণে গেলাম না। আসলে ঘটনাটা এমন একটা জিনিসের ওপরে ভিত্তি করে হয়েছে, সেটা এতদূর পর্যন্ত এসেছে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। সময়টা 2018-র মাঝামাঝি। আমি যার ঘটনা শেয়ার করব তার একটা ছদ্মনাম আমি দিলাম আসিফ। আমাদের বাড়িতে 6টি ঘর। সেই সময় ইলেকট্রিসিটি এবং সবার ঘরে টিভি ছিল না, শুধু আমার বড় কাকার ঘরে টিভি ছিল। তাই আমরা সন্ধ্যার পর আমার কাকা কাকি কাকাতো ভাই বোন মিলে একসাথে টিভি দেখছিলাম। রাত তখন 6:30। তখন আমি ছদ্মনাম ব্যবহার করছি আসিফ। সে বলল, এখানে বলে রাখা ভালো, আসিফের বাড়ি আমার বাড়ির পরের বাড়িটাই, কিন্তু আমাদের বাড়ির সামনে মসজিদ থাকায় আমাদের বাড়ির পেছনে যত মুসল্লি বা যারা নামাজ পড়তে আসতো তারা সবাই আমাদের বাড়ির ওপর দিয়ে যেত। সেই সুবাদে আসিফ আমাদের বাড়ি আসে এবং সম্পর্কে চাচাতো ভাই হওয়ায় আমাদের বাড়ির সবার ঘরেই যাতায়াত ছিল। যাই হোক, আমরা টিভি দেখছিলাম। সেই সময় আসিফের আগমন। আমার কাকা শুয়ে টিভি দেখছিলেন এবং আমার কাকার হাতে আসিফ একটা চিঠি ধরিয়ে ঘর ত্যাগ করে। আমার কাকার কাছে চিঠি দেওয়ার কারণ, আমার কাকা ছিলেন এলাকার একজন গণ্যমান্য মুরব্বী। এলাকায় যত বিচার সালিশ হয় সবখানেই কাকাকে ডাকা হয় এবং তাকে এলাকার সবাই খুব মানে, সেই জন্যই মূলত চিঠিটা দেয়া। কাকা আমার হাতে চিঠিটা দিয়ে বলে, ভাতিজা চিঠিটা পড়ো। আমি চিঠিটা পড়তে লাগলাম। চিঠিতে লেখা, কাকা আমার সালাম নেবেন। আমি আপনাদের এবং আমার মা বাবা আত্মীয় স্বজনদের অনেক কষ্ট দিয়েছি। আমি আমার ফ্যামিলির কাছে একজন বোঝা, তাই আমি আমার ফ্যামিলি এবং এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আর আমি মারা গেলে দয়া করে আমার লাশটা আমার বাবার জায়গায় দাফন দেবেন না এবং আমার আব্বুকে আমাকে দেখতেও দেবেন না। প্রয়োজনে আমার লাশ নদীতে ভাসিয়ে দেবেন। আমি মারা গেলে আপনাদের মসজিদের আশেপাশে মারা যাব। আসসালামু আলাইকুম। এমন অবস্থায় কাকা আমাকে নির্দেশ দিলেন। আমি আমার নাম দিলাম রাফি। রাফি, তুমি ওর পেছনে পেছনে যাও, ওকে ধরো, পাগল হয়ে গেছে। আমি দেরি না করে কাকাতো ভাই এবং সমবয়সী কাকা মিলে পেছন পেছন রওনা দিয়ে দেই। একটা অল্প পাওয়ারের লাইট ছিল আমাদের সাথে। আসিফ কোন রাস্তা দিয়ে যাচ্ছিল সেটা দেখছিলাম, তাই পেছন ধরাটা সহজ হচ্ছিল। আমার বাড়ি থেকে খানিকটা দূরে একটা নির্জন রোড এবং 3 রাস্তার মোড় পড়ে। আমরা যখন দৌড় দিয়ে পিছু নিয়েছিলাম তখন কিছু দূর যেতেই তাকে পেয়ে যাই। তবে সে 3 রাস্তার মোড় অবধি চলে গিয়েছিল। আমরা তখন খানিকটা দূরেই ছিলাম, কিন্তু ওকে পুরোটা দেখতে পেয়েছিলাম। আমি যখন ডাক দিলাম, আসিফ ভাই, ও আসিফ ভাই দাঁড়াও, শোনো একটা কথা বলি। এটা শোনার সাথে সাথে আসিফ দাঁড়িয়ে গেল এবং আমাদের দিকে তাকালো। বিশ্বাস করবেন না, সেই 3 রাস্তার মোড়ে আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিল, দেখে মনে হয়েছিল অজ্ঞান হয়ে যাব। অল্প লাইটের আলোয় দেখলাম তার চোখ হলুদ বর্ণ ধারণ করে আছে আর পাশেই দাঁড়ানো একটা ছোট্ট বেড়াল, এবং সে তার চোখ দিয়েই আমাদের মেরে ফেলবে এমন একটা অবস্থা। আমরা ব্যাকুল হয়ে এক দৌড় দিয়ে বাড়ি আসলাম। এসে কাকাকে সব খুলে বললাম এবং পাশের বাড়ি হওয়ায় আমরা সেই কয়েকজন মিলেই আবার আসিফের বাড়ি গেলাম। আসিফের আম্মুর কাছে গিয়ে দেখলাম সে কান্না করছে। জিজ্ঞেস করলাম, আসিফের আবার কি হয়েছে? কাকি বলল, আসিফ আবার তার আব্বুর সাথে ঝগড়া করেছে এবং কোথায় যেন চলে গেছে। পরে আসিফের কাকি পাশে থাকায় সে বলে উঠল,
কিছুক্ষণ আগে আমাকে সে বলে, ও কাকি আম্মা, আপনাদের ঘরে রশি আছে? আমি বললাম, ওই যে ওইখানে আছে, দেখো কতটুকু লাগবে, যতটুকু লাগে নিয়ে আবার দিয়ে যেও। আসিফ বলল, কাকি দিতে পারবো না, আপনি গিয়ে একটু নিয়ে এসেন। কিছুক্ষণ পরে আবার বলল, কাকি আমার জন্য দোয়া করবেন আর আপনি ভালো থাকবেন। এই বলে ঘর থেকে বের হয়ে আসতে লাগলো। আসিফ তার আরেক কাকার বাড়ি আর একটু দূরে হওয়ায় সেই কাকার বাড়ি যায় শেষ বিদায় জানাতে, এবং সেটা ওই 3 রাস্তার মোড় দিয়ে যেতে হয়। 3 রাস্তার মোড় যে কতটা ভয়ঙ্কর, ওখানে এক ফ্যামিলির সবাইকে মারা হয়েছে। সেই ফ্যামিলির সবারই কবর সেই 3 রাস্তার মোড়েই। এমনকি আমার সেজো কাকি, তাকেও সেখান থেকে আসর করে। সে অসুস্থ আজ 6 বছর, পাগল প্রায়। যাই হোক, এসব না হয় আরেকটি ঘটনায় বলবো। ফিরে যাচ্ছি ঘটনায়। আসিফের বাড়িতে গিয়ে ইনফরমেশন পেলাম আসিফ তার ছোট কাকির বাড়িতে গেছে। আমরা তখন ওর আম্মুকে বললাম, কাকি আসিফ তো এই চিঠিতে এই কথা লিখেছে। পরে তড়িঘড়ি করে আমরা সবাই খুঁজতে বের হয়ে গেলাম। ওর ছোট কাকার বাড়ি রওনা হলাম। তার কাকি বাড়ি বাড়ি গিয়ে দেখে আসিফ সেখান থেকেও শেষ বিদায় নিয়েছে। পরে এই স্যাঁতস্যাঁতে কাদার মধ্যে আমরা সবাই মিলে গাছে বাগানে খুঁজতে লাগলাম। আমাদের বাড়ির আঙিনায় এসে আমার হঠাৎ মনে পড়ল চিঠিতে লেখা ছিল যদি মারা যায় আমাদের মসজিদের আশেপাশে মারা যাবে। তাই আমরা দেরি না করে সবাই তাড়াতাড়ি মসজিদের আশেপাশে খুঁজতে শুরু করলাম। এর মাঝে আসিফ খেয়াল করছিল আমরা তাকে খুঁজছি, লাইট মারছি। তাই আসিফ তখন তার চাচির দেয়া রশ্মি গলায় পেঁচিয়ে ফেলেছিল আর গাছের সাথেও বেঁধে ফেলেছিল। আমরা বোঝার সাথে সাথেই সে তার বাবাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে এবং গলায় রশ্মি নিয়ে গাছ থেকে লাফ দেয়, এবং আমরা দেখছিলাম সে বাঁচার জন্য আকুতি করছে। আমাদের মধ্যে থাকা একজন লাফ দিয়ে গাছে উঠে গলায় দেয়া রশ্মিটা কেটে ফেলে। তারপর সে নিচে পড়ে যায় এবং তখনও তার প্রাণ ছিল। হাতে হাতে ধরে তাকে হসপিটালে নিয়ে গেলাম এবং ওই বেলায় মৃত্যু থেকে পার পেয়ে গেল সে। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু মূল কাহিনী শুরু হলো এখান থেকেই। তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তার পরের দিন জ্ঞান ফেরার পর সে আবারও মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। তখন সেই হাসপাতালেরই একতলা থেকে সে লাফ দেয়। তবে সে যাত্রাতেও বেঁচে যায়, কারণ আসিফ যেখান থেকে লাফ দিয়েছিল সেটা ছিল একটা কাটা ডোবার মতো, যেখানে হাসপাতালের ময়লা ফেলা হতো। তারপর তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ছেলেটা এসব কেন করছে, কেন মরতে চাইছে? বলছি, সে সময় অ্যান্ড্রয়েড ফোনের অতটা চল ছিল না। সে সময় আসিফ তার বাবার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন দাবি করে এবং আসিফের বাবা সরাসরি না করে দেয়, কারণ তখন একটা ফোনের দাম তাদের ফ্যামিলি অনুযায়ী অনেক বেশি। এই নিয়ে আসিফ এবং তার বাবার মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেই থেকেই আসিফের সহিংসতার শুরু। তবে তার ফ্যামিলি তাকে একটা ভরসা দিয়ে বলেছিল, কিছু টাকা দেই, এই টাকা দিয়ে তুই একটা পুরাতন মোবাইল কিনে ফেল বাবা। আসিফ একটু বদমেজাজি এবং জেদি হওয়ায় এবার একটি ল্যাপটপও দাবি করে বসে। এই নিয়ে আসিফের বাবার সাথে আসিফের বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং সেটা অনেক দূর পর্যন্ত গড়ায়। সেখান থেকেই এই ঘটনার শুরু। আসিফ মারা যাবে, তার কোনো স্মৃতি দুনিয়ায় রাখবে না, এই জন্য যে কত জামা কত কিছু ছিঁড়ে ফেলেছে। একবার তো একসাথে গোসল করার পর গোসল শেষে গায়ের জামাটা এক টানে ছিঁড়ে পানিতে ফেলে দেয় এবং জামাটা ছিল একদম নতুন, সেদিনই পড়েছিল। তারপরে 2-1 গাড়ির নিচে ঝাঁপ দেবে বলে দৌড়ে গিয়েছিল, আমরা ধরে ফেলি। ব্লেড দিয়ে কতবার যে হাত কেটেছে তার ইয়াত্তা নেই। যাই হোক, ঘটনায় ফিরি। আপনারা জানেন, যে ব্যক্তি চিন্তা করে সে গলায় দড়ি দেবে বা আত্মহত্যা করবে, তার সাথে সবসময় শয়তান ঘোরাফেরা করে। তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। যেহেতু আসিফ গলায় রশি দিয়েও মরতে পারেনি, সেহেতু তার উপরে জিন ভর করে। এটা বোঝার কারণ হচ্ছে, ফাঁসি দেওয়ার 4 দিন পর আসিফের গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না এবং 6 দিন পরে আজে বাজে কথা বলতে শুরু করলো সে। এবং বাড়ির পাশে একজন ওঝা থাকায় তাকে ডাকা হয়। সে এসে পুরো ঘটনা দেখে, তার হাত দেখে। দেখার পরে সে বলে তার উপর অনেকগুলো জিন ভর করেছে, তবে আশ্বাস দেয় সব ঠিক হয়ে যাবে। সেই অনুযায়ী সে ট্রিটমেন্ট দিতে থাকে এবং 4টি জিন নাকি সে তাড়িয়েও দিয়েছে তার মন্ত্র বলে।
কিন্তু জিনগুলোকে নাকি আর একটা জিন কন্ট্রোল করে এবং সে যখন জিনগুলোকে তাড়ায় তারা সহজেই শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু কবিরাজ যখন চলে যায় জিনগুলো আবার তার গায়ে ভর করে। এভাবে চলতে থাকে কিছুদিন। এরপর কবিরাজ বলে সে এর সমাধান দিতে পারবে না। তারপর আরেকজন হিন্দু কবিরাজ দেখানো হয়। সে বলে সন্ধ্যায় আসন বসাবে। ঠিক সন্ধ্যা বাজে আসন বসানো হলো। বাড়ির উঠোনে একটা গোল বৃত্ত করে আসিফকে বসানো হলো, কিন্তু আসিফ কোনোভাবেই রাজি হচ্ছিল না বসার জন্য। এরপর আসিফ একটা সময় রাজি হলো। কবিরাজ চেষ্টাও করলো, কিন্তু একটা ভুল হওয়ায় সফল হলো না। সেই একই দিনে বাড়িতে থাকা আরো কয়েকজন মানুষের ওপর সেই জিনটা ভর করেছিল। মানে একের পর এক একজনের শরীরে আসতো আর অকথ্য ভাষায় গালিগালাজ চিল্লাচিল্লি করত। এবার জিন যখন বাড়ির বাইরে বের হতে পারছিল না, তখন সেই জিনটা আসিফকে এমনভাবে অত্যাচার শুরু করে মনে হচ্ছিল আসিফকে মেরেই ফেলবে। 10-12 জন মিলেও আসিফকে ধরে রাখতে পারছিল না। আসিফ তার নিজের হাত দিয়ে বুকের উপরে এমনভাবে থাপ্পড় মারছিল যে দুমদুম করে আওয়াজ হচ্ছিল আর বলছিল, আমাকে ছাড় তোরা, আমাকে ছাড়। পরে সেই বাড়ির পাশে একজন কবিরাজ আছেন, তিনি বুঝতে পেরে পলাতক কবিরাজের দেয়া বান কেটে ফেলেন এবং আসিফের শরীরে থাকা মেইন জিনটা বের করতে পারেন। তখন আসিফ একটু সুস্থ হয়। এখানে বলে রাখি, আসিফের শরীরের অন্য জিনগুলো এতটা খারাপ ছিল না। আসিফকে যন্ত্রণা দিত ঠিকই, কিন্তু মারার চেষ্টা করত না। এভাবে পার হয়ে গেল বেশ কয়েকদিন। পরে অন্য একজন কবিরাজ দেখানো হলো। অনেক কষ্টে তাকে পাওয়া যায়, অনেক অভিজ্ঞতা আছে তার বলে জানা যায়। সে যখন আসলো তাকে পুরো ঘটনা খুলে বলা হলো। সে কিছুক্ষণ সময় নিয়ে আসিফকে তার সামনে আনতে বলল। আসিফ আসলো। সে এসেই হুজুরকে নমস্কার করলো, কিন্তু আসিফ কেন এটা করলো কেউ বুঝতে পারল না। পরে হুজুর তার নিয়ম অনুযায়ী আসিফের শরীরে থাকা জিনদের ডাকলেন। সব জিন আসলেও সেই আসল জিনটা আসতো না, যে আসিফকে সবচেয়ে বেশি কষ্ট দিত। হুজুরের কথা কোনো পাত্তাই দিত না। পরে হুজুর আরো চেষ্টা করার পর আসিফের শরীরে জিনটি হাজির হয়। তাকে জিজ্ঞেস করা হলো তার নাম কি, আসিফকে কেন কষ্ট দিচ্ছে, আসিফের শরীরে সে কেন আছে। যদিও জিনটি বলতে চাচ্ছিল না, জিনটি নানান ধরনের শব্দ করছিল। পরে হুজুর আমাদের বলেন, আসিফের শরীরে যে বড় জিনটা বা প্রধান জিনটা আছে, আপনাদের ওই রাস্তার মোড় থেকে, মানে ঘটনার শুরুতে আসিফকে ডাকতে গিয়েছিলাম সেই মোড়ের কথা বলছে, সেখান থেকে তার উপরে ভর করেছে এবং আসিফ যেহেতু মরতে চাচ্ছিল তাই তাকে সাহায্য করার জন্য তার পিছু নেয়। এখন আসিফকে নিয়ে যাবে তার সঙ্গী হিসেবে। আমরা হতভম্ব হয়ে যাই। জিনটি কি আজকেই আসিফকে নিয়ে যাবে সবার সামনে থেকে? এসব নাকি জিনদের আর ভালো লাগছে না। পরে হুজুরকে বাড়ির সবাই আকুতি মিনতি করেন এবং তার জীবনটা ভিক্ষা চান। হুজুর বললেন, দেখি কি করা যায়। আবার এদিকে আগামী পরশু আমার পরীক্ষা থাকায় আমি আসিফের আম্মুকে বলতে যাই যে আমি থাকতে পারবো না। আসিফের আম্মু কান্নায় বুক ভাসায় আমাকে বলে, বাবা এই অবস্থা দেখেও তুমি থাকবে না? যাই হোক, আমিও আমার বাসায় যেতে পারলাম না, থেকে গেলাম। এবার হুজুর তার কাজ শুরু করলেন। রাত 11:30 আমাদের রুম থেকে বের করে আবার সেই জিনকে আসিফের শরীরে হাজির করা হলো। তারপর সেই কালীর মন্দিরের জিনটি তার সাথে অনেক কথা বলে অনেক কিছু করে তাকে বশ করা হলো। যাই হোক, আমরাও আর দরজা খুললাম না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হুজুর রুম থেকে বের হলেন। দেখলাম হুজুরের চোখে মুখে ভয়ের ছাপ এবং কানে রক্ত লেগে আছে। হুজুর বের হয়েই বললেন, আপনাদের বাড়িতে কারো কাছে পাঠা আছে? এখনই লাগবে। আসিফের আব্বু জিজ্ঞাসা করলো, কেন? হুজুর উত্তর দিলেন, আজ রাতেই একটা পাঠা দিয়ে আসতে হবে। বাড়ির পাশে একজন পাঠা বা ছাগলের ব্যবসা করত, তার কাছে ছিল এবং তার কাছ থেকে সেই পাঠা বা ছাগলটি নিয়ে আসা হলো এবং দিয়েও আসা হলো। যদিও দিয়ে আসার কাজটি আসিফকেই করতে বলা হয়েছিল। আসিফ যেহেতু অজ্ঞান ছিল তাই আসিফের বাবা কাজটি করেন। এরপর হুজুর বলেন, আমার কাজ শেষ, সহি সালামতে কাজটি করতে পেরেছি, না হলে 2টি জীবন যেত। যাই হোক, এখন আসিফ আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু পুরোটা সুস্থ নেই, কারণ তার শরীরের অন্যান্য জিনগুলো এখনো আছে। কিছু জিন নাকি বিদায় করা যাবে না, কিন্তু তারা কোনো ক্ষতি করবে না আসিফের ওপর। আসিফ সুস্থ হওয়ার কিছুদিন পর আমরা তাবলিগ জামায়াতে দূরের এক বাজারের মসজিদে যাই। সেই সময় আসিফের ওপরে কোনো একটা কারণে আবারও সেই জিনটা ভর করে। আসিফ হুজুরের দোয়া পড়া তেল পড়া আনেনি, তাই আবার আমাদের মধ্য থেকে একজন বাড়িতে আসে।
তেল নেয়ার জন্য। তেল নিয়ে যখন আসিফের গায়ে মাখানো হয়, আসিফ সুস্থ, এখনো সে বেঁচে আছে। যাই হোক, আমার আরো ছোট ছোট কাহিনী আছে। আমি নিজের পরিচয়টাকে গোপন রাখলাম। আসিফ এখন বিয়ে করেছে। আমার কাছে ঘটনাটা অনেক বড় হয়ে গেছে, কারণ এই প্রথমবার লিখলাম। ধৈর্য সহ্য করতে হয়েছে, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবশেষে একটা কথাই বলবো, জেদ কখনো ভালো ফল বয়ে আনে না। কোনো জেদ সহিংসতায় রূপ নেয়। এমন কিছু আবদার করবেন না যেটা আপনার ফ্যামিলি বা বাড়ির মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়ায়, কষ্ট হয়ে দাঁড়ায়। আর ভুলেও নিজেকে হত্যা করার কথা ভাববেন না। যাই হোক, ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই দিয়েছেন, কিন্তু যেহেতু বলতে মানা, আমি আর বললাম না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। এবং এই ঘটনাটা হচ্ছে ঢাকা শহর কোনো একটা এলাকায়, এবং এইটা হচ্ছে 2015 সালের ঘটনা। তো ওই এলাকার কাছে বাঁধন নামে একটা ছেলের বসবাস তার পরিবারের সাথে। তো সেই এলাকার স্থানীয় বাঁধনরা, এবং বাঁধনের পরিবারের 6 জন সদস্য, তার মা, বাবা বা ওর বড় বোনের স্বামী এবং বাঁধনের ছোট বোন। বাবা হচ্ছিল ব্যবসায়ী। তো বাঁধনরা এক বাবার এক ছেলে। তো বাঁধনের বয়স তখন 16 বছর। তো ছোটবেলায় তার দাদির কাছ থেকে ভয়ের গল্প টল্প অনেক বেশি শুনতো। তো এক সময় তাদের পাশে যে মাদ্রাসা ছিল, সেখানে অনেক লোকজন আসতো জিনে আক্রান্ত, সেখানকার হুজুররা ঝাড়ফুঁক দিত, সেইটা সে আবার মাঝে মধ্যে দেখতো, উৎসুক হিসাবে দেখতো আর কি। কারণ মাদ্রাসায় সে ঢুকতে পারতো, তার বাবা ওই মাদ্রাসার কমিটির একজন দায়িত্বরত কর্মকর্তা ছিল ওই মুহূর্তে। তার ছেলেটার স্বভাব ভালো ছিল না, ছেলে ছিল বাউন্ডারি স্বভাবের, এবং একমাত্র ছেলে থাকায় অনেক আশকারা পেয়েছিল। এলাকার মধ্যে অনেক দুষ্টুমি করত, ইত্রামি করত। তো একদিন এক পুরাতন বইপত্রের দোকানে বসে বন্ধুরা আড্ডা দিচ্ছিল। তো ওই আড্ডার মধ্যে তার একটা বইয়ের দিকে চোখ পড়ে, হলুদ মলাটের। সেই বইটাতে তুলে দেখে, এবং বইটার মধ্যে দেখে যে জাদু এবং তাবিজের কিতাব, কিন্তু বাকি অংশটা ছিল সেরা। সে বইটা সে সাথে করে লুকায় নিয়ে আসে, কেননা জাদু এবং তাবিজের কিতাব লেখাটা তাকে আকর্ষিত করে। সেদিন রাতে সে মনোযোগ দিয়ে বইটা পড়ে এবং দেখলো কত শত জিনিসপত্র বশ করার সিস্টেম, ফসল ফলানোর তাবিজ, ব্যবসা উন্নতি করানোর তাবিজের পদ্ধতি, আর কত কি। সেই বইতে সে আরো কিছু পদ্ধতি দেখলো, যেটা দেখলো যে ওই মাদ্রাসার যে হুজুররা ব্যবহার করতো, সেইগুলা যখন জিনে আক্রান্ত লোকজনরা ঠিক করতে আসতো, ওই হুজুররা সেগুলো ব্যবহার করতো। এবং সে মানে দেখে মাথা খারাপ হয়ে যায়, যে মারাত্মক অবসেসড হয়ে যায় সে বইটার প্রতি। তো এর মধ্যে 2 মাস চলে যায়, আর এর মধ্যে সেই বইটার সব অংশ পড়ে ফেলে। একদিন তার এক বন্ধুর সাথে প্রচন্ড ঝগড়া হয়, আর সে এতটাই রেগেছিল যে সে ঠিক করে তাকে এরকম পিটিয়ে ঠিক করবে না, তাকে তাবিজ করে উচিত শিক্ষা দিবে। তো সেই রাতে সে বইটা ঘাটে এবং বইটাতে একটা পদ্ধতি বের করে। সেই পদ্ধতিতে কাজ করতে গেলে কিছু জিনিসের দরকার ছিল, সাথে দরকার ছিল একটা কালো মোরগ। তো সেই জিনিসপত্র সে সংগ্রহ করে। প্রথমে 2টা আলাদা কাগজে সেই বইয়ের নির্দেশ মোতাবেক সে দেখে যে বাম হাত দিয়ে আরবিতে লেখাগুলো সে লিখবে, তাকে লিখতে হবে। এবং সে কোরআন পড়তে পারতো না, তাই সে জানে না সে কি লিখছে। আর মোরগের রক্ত দিয়ে সেটা লিখতে হবে, এবং সেটা শেষ করে সে, এবং বাকি কাজগুলোও সে শেষ করে। কাগজে সে সূরার 1 থেকে 9 নম্বর আয়াত সে উল্টা করে লেখে, কেননা সে সেই তাবিজের কিতাব দেখেই লিখছিল, আর সেই কালো মোরগের রক্তে লিখছিল। সে জানতো না আসলে কি লিখছিল। এরপরে সে আরো কিছু কাজ করে, এবং সেই কিতাবে লেখা ছিল সব নিয়ম পালন করে সেই রক্ত দিয়ে আরবিতে লেখা কাগজটির 2 কবরের পাশে মাটি খুঁড়ে গাঁথতে হবে, আর একটা গাছে ঝুলিয়ে দিতে হবে। তো সেই এলাকা, সে তাদের কোন একটা এলাকার কবরস্থানে সেই তাবিজটা গেড়ে আসে, এবং আরেকটা তাবিজ সে গাছে বেঁধে দেয়, এবং সে অপেক্ষা করতে থাকে তার বন্ধুর কি পরিণত হবে। কিছুদিন পর যাওয়ার পর তিনি বাসায় সন্ধ্যায় বাড়িতে ছিল, ছোট বোনের জন্মদিন ছিল, এবং সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। এমন সময় বাঁধন যে চেয়ারটায় ছিল, সেই চেয়ারটায় বাঁধনকে প্রায় 3 থেকে 4 গজ দূরে কেউ আচমকা ছুঁড়ে ফেলে। কোনো কিছু বোঝার আগেই বাঁধনকে পুনরায় ছুঁড়ে ফেলে ডাইনিং টেবিলের উপর অদৃশ্য কোনো শক্তি। এবং ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সবাই। মা বোনরা কান্না শুরু করে দেয়। ওই মুহূর্তে বাঁধন বেহুশ ছিল, আর মুখ দিয়ে ফেনা আসছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং জানা যায় তার বাম হাত ও বাম পা ভেঙে গেছে। তো বাঁধনকে হাসপাতালে নেওয়ার পথে সেই মাদ্রাসার যে অধ্যক্ষ, তাকে ফোন দেয় তার বাবা, এবং জিজ্ঞেস করে বাঁধনকে আকস্মিকভাবে এরকম ওদিক ছুঁড়ে ফেলা হয়,
এবং সবাই পাগল হয়ে গেছে দেখে। তো মাদ্রাসায় যেহেতু ঝাড়ফুঁক দেওয়া হতো, তো কোনো জিনের বদ নজর হতে পারে, সেই মাদ্রাসার প্রধানকে বলে যে আপনি তো জানেন আপনাদের তো অনেক ইয়াটিয়া আছে, আপনারা খুঁজে বের করার ট্রাই করেন। তো সেই রাতে বাঁধনের বোন দুলাভাই এবং বাঁধনের ছোট বোন বাসায় আসে এবং এসে দেখে পুরা ফ্ল্যাট তছনছ হয়ে আছে এবং দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। তাদের চোখের সামনে ফ্ল্যাটের দরজায় প্রচুর কিলঘুষির শব্দ আসছে। তারা অনেক ভয় পেয়ে যায়। আপনারা নিজেরা চিন্তা করেন, আপনারা বাসায় ঢোকার পর দরজার মধ্যে যদি কিলঘুষির শব্দ আসতে থাকে তাহলে কেমন কিরকম লাগবে, কিন্তু কেউ নাই। তারা ভয়ে ফ্ল্যাটের দরজা খুলে বের হয়ে যায়। তো ওই দিন ফজরের নামাজের পর বাঁধনের বোন এবং দুলাভাই যা দেখেছিল তা মাদ্রাসার প্রধানকে জানানো হয়। আর ওইদিকে বাঁধনের অবস্থা খুব খারাপ, বাম পা এবং বাম হাত ভেঙে গেছে। পরদিন দুপুরে বাঁধনের হুঁশ আসলেও সে কথা বলছিল না, দাঁতে দাঁত লাগিয়ে রেখেছিল। তো ওই মুহূর্তে বাঁধনের চিকিৎসা চলছিল। এর মধ্যে বাঁধনের বাবা সেই মাদ্রাসার প্রধানের সাথে দেখা করে এবং ওনার কাছে জানতে চায় ঘটনা কি, কেন হঠাৎ করে সবার সামনে এরকম আছাড় মারলো এবং ফ্ল্যাটে ভাঙচুর করলো, কে আসলো। তো হুজুরের কাছে তিনি জানতে চাইলেন। তো এই মাদ্রাসাটা ওই এলাকার অনেক প্রসিদ্ধ মাদ্রাসা, তো সেখানে জিনরা লেখাপড়া করত। সেই মাদ্রাসার প্রধান এবং সবাই সেটা জানতো। মাদ্রাসার প্রধানের সাথে ওইখানকার এক জিন শিক্ষার্থীর পরিবারের সাথে সাক্ষাৎ ছিল। তো হুজুর বলে রাতে উনি ওই ছাত্রদের জিন সর্দারের সাথে কথা বলবে এবং জেনে নেবে কাহিনী কি, কোথা থেকে আসছে। এদিকে বাঁধনের পরিবারে কেউ তাদের ফ্ল্যাটে প্রবেশ করলে তাদের দিকে কেউ না কেউ কোনো জিনিস ছুঁড়ে মারছে এবং অনেক জিনিসপত্র ছুঁড়ে আসছে। তো তারা কেউ ঘরে থাকতে পারছিল না। সেই রাতে মাদ্রাসার প্রধানের সাথে সেই মাদ্রাসায় অধ্যয়নরত জিনের সর্দারের সাথে কথা হয়। তো জিন সর্দার বলে বাঁধন কারোর ক্ষতি করতে চেয়েছিল এবং ভুলক্রমে সে একজন হুদ্দামকে ডেকে নিয়ে আসছে। তো হুজুর জানতে চায় হুদ্দাম মানে। তো ওই জিন বলে হুদ্দাম হচ্ছে উপত্যকায় থাকে, তারা কারো ক্ষতি করে না, কারো উপকার করে না। আর এই হুদ্দাম এখানকার কেউ নাই এবং সে কোথা থেকে আসছে তাকে জিজ্ঞেস করতে হবে। তো হুজুর জানতে চায় বাঁধন কিভাবে কি করলো। তো সর্দার বলে তো যে কিতাবে জাদু মন্ত্র ছিল সেটা সে জানতো না, সে হুদ্দামকে হাজির করার কাজটা করেছে। উল্টা করে যা লেখা ছিল সে হুদ্দামকে আহ্বান করে তার গোলামির জন্য, কিন্তু হুদ্দামকে তো তার গোলাম বানানো সম্ভব না। আর এখন সেই বাঁধন সেই জাদুর বস্তুগুলো কোনো কবরস্থানে পুঁতে দিয়ে আসছে, যার কারণে হুদ্দাম কষ্ট পাচ্ছে। এখন এই জাদুর বস্তু যদি তুলে ফেলা যায় তাহলে এখান থেকে একমাত্র হুদ্দামকে সরানো যাবে, এছাড়া সম্ভব না। না হলে হুদ্দাম একদম এই ছেলেটাকে মেরে ফেলবে। তো হুদ্দাম এটাও দেখেছে হুদ্দাম যে তার পরিবারের আশকারা পেছাটা খারাপ হয়ে গেছে, তো এখন তার ক্ষতি না ছাড়া যাবে না। তো হুজুর জিন সর্দারকে অনুরোধ করে যে তাহলে আপনি তাদের উপকারটা করে দেন, তাবিজটা যেখানে বাঁধন গেড়েছে সেটা তুলে দেন। তো জিন সর্দার মানা করেন যে এইটুকু জানি যে জিনিসটা কবরস্থানে আছে, সেটা শুধুমাত্র হুদ্দামই জানে কোন কবরস্থানে, আর সেই কবরস্থানে কেবল ইনসানই পারবে সেই জাদুর বস্তু সরাতে, আমরা পারবো না। তো অনেক কথা হওয়ার পর হুজুর জিন সর্দারকে অনুরোধ করে যে আপনি বোঝান, সে যেন চলে যায়। তো হুজুর জিন সর্দার বলে ঠিক আছে আমরা বোঝাবো, আপনি চেষ্টা করুন, দেখেন হুদ্দামের সাথে কথা বলতে পারেন কিনা, বুঝতে পারেন কিনা। তো এর মধ্যে কিছুদিন চলে যায়। তো হাসপাতালে থাকা অবস্থায় বাঁধনের মধ্যে হুদ্দামের আসা যাওয়া ছিল। সে মাঝে মাঝে বাঁধনের ভাঙা হাত পা এবং ভাঙা পায়ের হাতের মধ্যে আঘাত করত। তো একদিন এমন যখন করছিল তখন বাঁধনের মা কান্নাকাটি করে অনেক অনুরোধ করে যেন তার ছেলেকে যন্ত্রণা না দেয়, এবং অনেক অনুরোধের পরে হুদ্দাম তাকে আঘাত করে নাই, কিন্তু সে বাঁধনকে নিজের কবজায় রাখলো। তো একদিকে জিন সর্দার তাকে অনুরোধ করেছিল সে যেন বাঁধনকে কবজায় না রাখে, বাঁধনকে ছেড়ে দেয়, এবং যাতে করে সে তাবিজটা তুলতে পারে, কারণ বাঁধন ছাড়া তো জানে না কেউ তাবিজটা কোথায়। কিন্তু অনেক আলোচনার পরও সুরাহা হয় না, কারণ সে বাঁধনকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বেই। এভাবে আলোচনা চলছিল এবং 2 মাস চলে যায়। তো বাঁধন সম্পূর্ণরূপে হুদ্দামের কন্ট্রোলে ছিল। দিনে একবার খেত, তাও ভোর রাতে, আর কথাও বলতো না। তো ওই মাদ্রাসার হুজুরা চেষ্টা করছিল প্রতিদিন নিয়ম করে ঝাড়ফুঁক করা। তো হঠাৎ করে একদিন বাসার মধ্যে বাঁধনকে পাওয়া গেল না। তাকে অনেক খোঁজাখুঁজি করে তাদের বাসার পাশে ওই মাদ্রাসার সাথে একটা মসজিদ আছে, নাম করা মসজিদ, সেই মসজিদের মধ্যে তাকে পাওয়া যায়। তো আপনারা চিন্তা করেন, তার হাত পা ভাঙা, তো এখানে তো যাওয়া সম্ভব না, তাকে কেউ নিয়েও যায় নাই, তাহলে কিভাবে সম্ভব, সে এখানে কিভাবে গেল? তার ওই দিন জোহরের ওয়াক্ত ছিল, নামাজের সময় সে কোনো একটা কাতারের মধ্যে বসেছিল এবং অন্যান্য মুসল্লিরা তাকে সরানোর চেষ্টা করছিল। তো তারা তো জানতো না ঘটনা কি। তো বাঁধনকে ধরতে গেলে বাঁধন ভাঙা বাম হাত দিয়ে তাদের সবাইকে সাবধান হওয়ার জন্য ইশারা করে বলে যে তোমরা সরো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আর চোখ তখন বাঁধনের পুরো লাল হয়েছিল।
এরকম কথা শুনে ওইখানকার মধ্যে থেকে একজন লোক ওই মাদ্রাসা দ্রুত একজন মাদ্রাসার প্রধানকে ডেকে নিয়ে আসে। তো যেহেতু ওই দিন সাধারণ দিন ছিল, জামাতে বেশি লোক ছিল না, মাদ্রাসার ছাত্ররা ছিল, উনি এসে দেখেন অবস্থা বেগতিক। বাঁধনের বাবাকে তিনি ফোন করে বলেন বাঁধন এখানে। তো বাঁধন চেষ্টা করতে থাকে হুদ্দামের কাছে, জানতে চায় যে উনি এখানে কেন এসছেন। তো হুদ্দাম বাতাসের মধ্যে শুকে বলে, মানে হুদ্দাম কিন্তু ছেলেটার ভিতরে বাতাসের মধ্যে শুকে বলে যে না, তোমাকে দিয়ে হবে না। তো হুজুর জিজ্ঞেস করেন কি হবে না? তো হুদ্দাম বলে তোমার দিল সাফ না, তোমার দিল পরিষ্কার না, যখন দিল সাফ হবে তখন তুমি আমার কাছে আসবা। তো উনি অনুরোধ করেন বাঁধনকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু হুদ্দাম সাফ না করে দেন। এদিকে এই ব্যাপারটা ছড়িয়ে পড়ার কারণে এলাকার লোকজনরা উৎসুক জনতা ভিড় করেছে যে একটা ছেলেকে জিনে ধরছে, সে সবাই দেখতে আসছে। তো এইভাবে ওয়াসরের ওয়াক্তের কাছাকাছি শুরু হওয়ার সময় হুদ্দামকে হুদ্দামকে ছাড়াবেন এই সিদ্ধান্তে হুজুর ঝাড়ফুঁক শুরু করেন। বলতে থাকে যে খবিশের বাচ্চা, মানে হুজুর চেতে গেছে যে খবিশের বাচ্চা, আজ তোকে বন্দি করব। সর্দার তোকে কিছু বলতে মানা করছে দেখে তোকে কিছু বলি নাই, আজকে আমি তোকে বোতল বন্দি করবই, বোতল বন্দি করে তোকে বাথরুমের ভিতরে রাখবো। এই আমাকে কেউ বেতেনে দেখেও এইটাকে আজকে আমি সাইজ করবই। তুই জানিস আমার কত সম্মান, লোকে আমাকে কত সম্মান করে, তোকে সম্মান করতাম, সর্দার বলেছে তাই, আজ তোকে আমি জ্বালিয়ে দিব। তো ওনাকে কেউ একজন বেতেনে দেয়। তো উনি যখন হুদ্দামকে মারার জন্য তেরে আসেন, তখন হুদ্দাম বলেন যে ইয়াতু ইজ্জুমান তাসাউ ওয়াতু জিল্লুমান তাসাউ। তো হুজুর উত্তেজিত হয়ে বলে এই খবিশের বাচ্চা, কি বলছিস তুই? সে আবার বলে ভারী গলায় বলে ওয়াতু ইজ্জুমান তাসাউ ওয়াতু জিল্লুমান তাসাউ, খামোশ, আর এক পা যদি এগোও তোমার জন্য ভালো হবে না। হুজুর এগিয়ে যেতে যেতে থেমে যায়। তো বাঁধনের বাবা আসে, অনুনয় বিনয় করে। তো অনেকক্ষণ অনুনয় বিনয় করানোর পর বাঁধন হঠাৎ করে দেখা যায় বেহুশ হয়ে যায় এবং তাকে বাড়ি নিয়ে আসে। তো আরো 2 সপ্তাহ চলে যায়। তো বাঁধনের বাবা অনেক জায়গায় চেষ্টা করতে থাকে। একদিন একজন ইমামের মাধ্যমে উনি জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তো জাহিদ ভাই প্রথমে যেতে রাজি হয় নাই। তো জাহিদ ভাই পরে পুরো নাম ঠিকানা নিয়ে জাহিদ ভাইয়ের জিনকে দেয়। তো জাহিদ ভাইয়ের জিনের কাছে জানতে চাইলে ছেলেটার সমস্যা সম্পর্কে কি হয়েছে না হয়েছে। তো তিনি অপেক্ষা করতে বলেন এবং জাহিদ ভাইয়ের জিন চলে যায়। তো সেদিন ফজরের কিছুক্ষণ আগে জাহিদ ভাইয়ের জিন আসে এবং বলে শুনতে থাকো, বাঁধন তাবিজের কিতাব ব্যবহার করতে যে ভুলে একজন ইমানদার পাহাড়ি জিনকে কুফরি করে ডেকে নিয়ে এসছে। সে চেয়েছিল একটি, হয়েছে আরেকটি। এখন এই জিন বাঁধনকে যথেষ্ট শিক্ষা দিয়েছে, এখন সে চলে যেতে চাচ্ছে। তাই সে কিছুদিন আগে মসজিদে গিয়েছিল বাঁধনকে দিয়ে সেই হুজুরকে বলে দিতে কোথায় সে তাবিজ রাখা হয়েছে। কিন্তু সেই হুজুরের দাম্ভিকতা দেখে তার মনে হয় এই লোককে কথাগুলো বলা ঠিক হবে না। সে কুমতলব নিয়ে তাবিজটা সরিয়ে তার নিজের জায়গায় রেখে দিতে পারে, এতে ওই হুদ্দাম মুক্ত নাও হতে পারে। তো জাহিদ ভাই জানতে চায় তা এখন কি করা যায়। তো ওই জাহিদ ভাইয়ের জিন বলে তুমি কি তাবিজ তুলতে পারবা? তো জাহিদ ভাই নির্দ্বিধায় বলে হ্যাঁ পারবো। তো উনি বলে যে এখানে কিন্তু ঝুঁকি আছে, তোমার উপর কিন্তু হামলা হতে পারে জিনদের, কারণ বাঁধন এমন এক জায়গায় তাবিজ পুড়েছে, সেই জায়গাটা ভালো না। তো আগেই বলেছি চিন্তা করে দেখো। তো ওই সময় জাহিদ ভাই এসব চিন্তা করতো না, তাই কিছু না বলে বলে যে না আমি পারবো, আপনি আমাকে আমল শিখায় দেন। তো বলে ঠিক আছে, তুমি 3 দিন রোজা রাখো এবং রোজা রাখার 3য় দিন সেই বাসায় যাবা এবং সাথে করে নিয়ে যাওয়া পানি দিয়ে ইফতার করবা, তার সাথে নিয়ম মেনে চলবা এবং বাকিটা তুমি বুঝে যাবা। তো তার কথা মতো 3 দিন রোজা রেখে আমল করে এবং 3 দিনের দিন সেই বাসায় সে প্রবেশ করে। সে বাসায় ঢুকে জাহিদ ভাই, তো সে নর্মালি ওই কোনো বাসায় ঢুকলে জাহিদ ভাইয়ের একটা জিনিস কি, সে ভালো খারাপ বুঝতে পারে। তো সেদিন সে বাসায় ঢুকে তিনি কিছুই বুঝতেছিল না। তো বাসায় যাওয়ার পর তাকে দেখে লোকজন সবাই অবাক হয়ে যায়, কি ব্যাপারে, এই ইয়াং মানুষটা কোথা থেকে আসছে, এ কি কাজ করতে পারবে নাকি। সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে কাজ করতে পারবে কিনা। তো তাকে যে ইমাম সাহেব খবর দিয়েছিল, সেই ইমাম সাহেব বাঁধনের বাবার সাথে যোগাযোগ করে। তো তারা সবাই তার কথা বলে আগে ঘটেছে। তো মাগরিবের আজান দিলে তিনি ওই মসজিদে নামাজ পড়ে, দেরি না করে বাঁধনের কাছে যায়। তখন তার পরিবার চাচ্ছিল যে মাদ্রাসার যে হুজুরটা বাঁধনকে একবার চেষ্টা করেছে ঝাড়ফুঁক করা, তার সাথে যেন তিনি কাজ করে। তো এটা শুনেই জাহিদ ভাই কোনো কিছু রিপ্লাই না দিয়ে বাঁধনের রুমে যায় এবং গেট লাগায় দেয়। তো জাহিদ ভাই সালাম দেয়, তো কোনো উত্তর নাই। তো জাহিদ ভাই ফ্লোরে বসে এবং তাকে শেখানো আমলটা করতে থাকে। তো 2 মিনিট পর ওই ছেলের ভেতর থেকে হুদ্দাম কথা বলা শুরু করে, তুমি তো অনেক চালাকি করো, তবে তা তোমাকে আরেকজন শিখিয়ে দেয়, তোমার নিজস্ব কোনো চিন্তা চেতনা নাই। তো জাহিদ ভাই বলে কেন? সে বলল এই যেই আমির, মানে যেই জিনের বংশ তোমার সাথে আছে, সে তোমাকে যা শিখিয়ে দিয়েছে তুমি তাই করছো এবং তার মতোই করলা। তো
নিজে কিছু চেষ্টা করলো না। তো এই জাতীয় কথা জাহিদ ভাইয়ের সাথে তার 20 মিনিটের মতো হয়। একটা সময় সে বলতে থাকে যে তার ডান হাতটা ধরে ফেলে এবং তার মানে জাহিদ ভাই মনে হতে থাকে যে ওই ডান হাতটা ধরার পর যে সে উপর থেকে পড়ে যাচ্ছে এবং ফ্লোরে পড়ে যায় সে। তখন তার কাছে সে ওই হুদ্দাম তার কাছে চলে আসে এবং কানে কানে ফিস ফিস করে একটা জায়গার ঠিকানা দেয়, বলে যাও, তুমি কি করতে হবে তুমি জানো। তো জাহিদ ভাই উঠে 10 থেকে 15 মিনিট লাগে বসে ধাতস্থ হতে যে আসলে ঘটনাটা কি। তো জাহিদ ভাই সেই রুম থেকে বের হয়, সে দেখে যে ওই হুজুর একবার ঝাড়ফুঁক করেছিল, সে ওই যে মাদ্রাসার হুজুর সে বসে আছে। তার সাথে কথা বলতে চাইলো, কিন্তু হুদ্দাম কানে কানে ফিস ফিস করে বলতে লাগলো যে না, তুমি তার সাথে কথা বলবা না, তুমি বের হয়ে যাও। তো জাহিদ ভাই নির্দেশ মতামত বের হয়ে যায় এবং তাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল। জাহিদ ভাই লাগছিল এমন কেউ তার মাথার উপর দাঁড়িয়ে কথা বলছে, এমনকি তার কথাগুলো চারপাশ থেকে গুঞ্জনের মতো আসছিল। কোথায় যাচ্ছি, কোথায় বসে আছি, কোথায় যাচ্ছি সেটার কোনো কিছুর হুদিশ জাহিদ ভাইয়ের কাছে ছিল না। অনেকটা হুঁশ ফেরার পর জাহিদ ভাই দেখলো তিনি এমন একটা জায়গায় আছে যেখানে সারি সারি কবর। তিনি খেয়াল করলো প্রচন্ড গরম লাগছে, জাহিদ ভাই ঘেমে গেছে। এর মধ্যে কি করবে না করবে সে তার জিনকে স্মরণ করতে লাগলো। এমন সময় মনে হতো বেশ খানিকটা সামনে তিনি একটা জায়গা আকর্ষণ করছে তার, তিনি সেই জায়গায় যায় এবং জাহিদ ভাইয়ের মুহূর্তে ভয় লাগছিল না, সে খালি টায়ার্ড ছিল। সে দেখলো আলগা মাটির ভেতর মনে হচ্ছে কিছু একটা কাপড়ে জড়ানো। তিনি কল্পনার মতো করে দেখছিল, বাস্তবে তখন সেই তাবিজটা 7 থেকে 8 ইঞ্চি মাটির নিচে। তিনি হাত দিয়ে সেই মাটি সরাতে লাগলো। সরানোর সময় অনেক চিৎকার, অনেক চেঁচামেচি, অনেক হই হুল্লোড় এবং এই বাতাসে চাবুক মারার শব্দ হতে লাগলো। জাহিদ ভাই ভয় পেয়ে গেল। তিনি ভয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে পড়তে দ্রুত মাটিটা সরিয়ে সেই কাপড়ের নাগাল পেয়ে গেল। তিনি ঝাটকা দিয়ে টান দিয়ে সেই কাপড়টা তোলার সাথে সাথে মনে হচ্ছিল তিনি নিজেই একটা ডিগবাজি দিয়ে উল্টা হয়ে পড়ে গেছে। এর পড়ার সময় তার ঘাড়ে কি যেন ঢুকে যায়। তখন আর কি হয়েছে তার আর মনে নাই। জাহিদ ভাইয়ের ঘুম ভাঙলো এবং সেই জিনের হাতের পরশে সে আমার পাশে বসেছিল, মানে জাহিদ ভাইয়ের পাশে বসেছিল। জাহিদ ভাই বলছে যে সে আমার পাশে বসেছিল, সে আমাকে উঠায় বসায়, মানে জাহিদ ভাইয়ের জিন তাকে উঠায় বসায় এবং তাকে ধাতস্থ করে এবং তাকে পথ দেখিয়ে বের করে সেখান থেকে বাঁধনের বাসায় নিয়ে আসে। তো ততক্ষণে যেই বাড়িতে তাবিজটা মানে যে বাড়িতে যখন তিনি ওই তাবিজটা তুলে ফেলে তখন হুদ্দাম বাঁধনকে ছেড়ে চলে যায়। ততক্ষণে হুদ্দাম আর নাই এখানে। তো তখন বাঁধন তার বাবা আমাকে ডাকতে থাকে। সে প্রায় ওই মুহূর্তে ডাকতে থাকে। তো সে প্রায় 2 মাস পর মুক্তভাবে কথা বলতে থাকে। তো ওইদিকে তিনি জাহিদ ভাই বের হওয়ার পর প্রচন্ড ঘাড়ে ব্যথা অনুভব করে। হাত দিতেই দেখে কিছু একটা বিঁধে গেছে ঘাড়ের ভেতর এবং ঘাড়ের নিচে। সেটা তিনি টান দিয়ে সরিয়ে ফেলে এবং জাহিদ ভাই বলেছে আজও সেই আঘাতের দাগ রয়ে গেছে তার ঘাড়ে। কিছুদিন পর সেই ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যায় হুদ্দামের সাথে। এরপর অনেক দিন পর জাহিদ ভাইয়ের দেখা হয়েছিল। সেদিন সে তাকে বলেছিল ওয়াতু ইজ্জু মান্তাসাউ ওয়াতু জিল্লু মান্তাসাউ, সারা জীবন মনে রাখবে আর সত্যের পথে থেকো। বাঁধন তাবিজ করেছিল 2টি। গাছের ডালের তাবিজটি আসলে তাবিজের কাজ করছিল না, তাই সেই আবিজ মানে সেইটা আমলে নেওয়া হয় নাই। আসলে তাবিজের কিতাব দেখে অনেকে অনেক কিছু, এটা জাহিদ ভাইয়ের ভাষা, অনেকে অনেক কিছু না বুঝে করে ফেলে। যেহেতু আপনি জানেন না কি লেখা আছে, জানলে বুঝতে পারতেন এই কিতাবগুলো কুফরি কালাম শেখায় ধর্মের অন্তরালে। জাহিদ ভাই সেদিন এর পর থেকে এরকম ঝুঁকিপূর্ণ কোনো কিছু উদ্ধার করার কাজ ছেড়ে দেয়, কেননা সেই ঘাড়ের ব্যথায় তাকে প্রায় 2 বছর ভুগতে হয়েছে। এখন তিনি অনেক সাবধানে কাজ করে এবং যতদিন বেঁচে থাকবে তিনি এটা মনে রাখবে। থ্যাংক ইউ সো মাচ, আর আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো অরিন এবং ওর হাজবেন্ড পলাশের সাথেই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে বেশ 1 বছর ধরে। যদিও কয়েকদিন আগে এই সমস্যার সমাধান হয়েছে। অরিন আমাকে যেটা বলে যে 2019 সালের অক্টোবর মাসে ওর এবং ওর হাজবেন্ড পলাশের সাথে ওদের বিয়ে হয়। বিয়েতে নাকি ওদের 2 ফ্যামিলি, পলাশ এবং অরিনের 2 ফ্যামিলির অমত ছিল। তো অনেক বলার পরে ওদের রাজি করানো হয় এবং ওদের বিয়ে হয়। তো অরিন আমাকে বলে ভাই আমার শ্বশুর বাড়িতে আমি যেদিন প্রথম থাকতে যাব তখন একটু বাড়ি পাওনাটা আমি দিয়ে নিচ্ছি। ও যেটা বলে যে বাসার নাকি ছিল এরকম যে এরিয়াটার মধ্যে ঢুকেই দক্ষিণমুখী 2টা বাড়ি ছিল। একটা বাড়ি ওর চাচা শ্বশুরের আর একটা বাড়ি ছিল শ্বশুরের, মানে পলাশের আব্বার। তো
তো ওই বাড়িটা নাকি যেখানে পলাশ থাকতো, সে মানে অরিনের হাজবেন্ড যেখানে থাকতো, সেটা নাকি ছিল একটা ঘর ছিল ওর শ্বশুর মানে অরিনের শ্বশুর শাশুড়ি থাকবে, আরেকটা ঘর হচ্ছে ননদের, আরেকটা ঘর পলাশের যেখানে পলাশ পড়ালেখা করতো এবং নিজেই থাকতো, এবং আরেকটা ঘর ছিল অরিনের দাদা শ্বশুরের। কিন্তু দাদা শ্বশুর এবং দাদা শাশুড়ি ওরা নাকি মারা যাওয়ার পরে ঘরটা খালি ছিল, মাঝে মাঝে নাকি সেখানে ওর ননদ থাকতো গিয়ে। তো অরিনের শ্বশুর বিয়ের দিন তখন ওই ঘরটাকে বুঝায় দেয়, বলতেছে যে এই তো আমার আব্বা মা যেহেতু মারা গেছে, এখন থেকে তুমি আর পলাশ সেই ঘরেই থাকবা। তো অরিন সেই ঘরেই থাকা শুরু করে। তো অরিন যেটা বলে যে ভাইয়া এই ঘরে তো 2টা রুম ছিল, তো এখানে একটা ডাইনিং রুম ছিল, তো বাড়ির সবাই যখন খাওয়া দাওয়া করতো তো আমার রুমে এখানে এসে খাওয়া দাওয়া করতো এবং সবাই যার যার রুমে পরে চলে যেত। তো অরিন বলে যে ভাইয়া বিয়ের 1-2 দিন পর যখন আমি কোনো একটা কারণে পলাশের আগে যে রুমে থাকা হতো, যেখানে পড়ার টেবিল ছিল, সেই রুমটায় যাই। আমার পলাশি নিয়ে যাচ্ছিল আর কি, দেখো মানে পুরো বাড়ি ঘোরাচ্ছে, দেখো এটা আমাদের বাড়ি বা আমি এই রুমে থাকতাম। তো অরিন বলতেছে যে অরিনের নাকি ছোটবেলা থেকে একটা সমস্যা ছিল যে ও নাকি মাঝে মাঝে প্যারানরমাল অনেক কিছু সে ফিল করতে পারতো এবং ওর সাথে নাকি একটা জিনও ছিল। পরবর্তী একটা সময়টা সমস্যাটা চলে গেছে, কিন্তু কোথাও কোনো খারাপ কিছু থাকলে এটা অরিন বুঝতে পারতো। তো অরিন সেদিন যখন পলাশের সেই পড়ার রুমে যায়, মানে যেখানে আগে পলাশ থাকতো সেই রুমটা যায়, তখন অরিন নাকি ঢুকে বুঝতেছে যে এই ঘরে একটা সমস্যা আছে এবং সে ফিল করতেছে যে বাইরে যেরকম একটা ঠান্ডা বাতাস ছিল, মানে তখন নাকি মানে শীত শুরু হয় এমন একটা সময় ছিল, তো ওই ঘরটায় গেলে কেমন একটা গরম গমটে ভাব। যাই হোক অরিন যায়, যাওয়ার পরে তো সেখানে সে কিছুক্ষণ থাকার পর ও কাউকে কিছু বলে না, পলাশকে কিছু বলে না। তো সেই অনুযায়ী সে আবার তার আগের রুমে এসে পড়ে। তো এসে পড়ার পরে তো অরিনের হাজবেন্ড এবং ওর ভালোই দিন যাচ্ছিল। তো যেটা ঘটে প্রথম ঘটনাটা সেটা হচ্ছে যে কয়েকদিন পরেই নাকি অরিনের হাজবেন্ড মানে পলাশের নাকি পরীক্ষা হবে, মানে ওর মাস্টার্সের কোনো একটা পরীক্ষা আছে। তো সেই পরীক্ষা থাকার কারণে সে ওর পড়ালেখা করে যে রুমটা, সেখানে তাকে রাত জেগে পড়তে হতো। তো রাত জেগে পড়তে হবে এই কারণে পলাশ বলতেছে অরিনকে, দেখো আমি যেহেতু পাশের রুমেই আমি আছি বা পড়তেছি, তো আমি এখানেই পড়ালেখা করবো আর ওইখানে আমি রাতে ঘুমায় যাব। তো এর জন্য তুমি যদি যাও এই রুমে ঘুমাইতে পারো, না আমার সাথে ঘুমাইতে পারো, এটা বলতেছে। তো তরিন বলতেছে না, তুমি যেহেতু রুমে পড়ালেখা করোই তাহলে আমি ওই রুমেই ঘুমাবো, কোনো সমস্যা নাই। তো এরকম পলাশ ওর টেবিলে বসে পড়তেছিল, তো অরিন কোন একটা কারণে ঘুমায় গেছে, কেন ও রাতে ঘুমায় গেছে, তো ও আর খেয়াল করে নাই। তো রাত্রে 2:30-3টার দিকে হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে যায় অরিন। দেখতেছে চারপাশে অন্ধকার, ও বুঝে গেছে যে ওর হাজবেন্ড হয়তো পাশে শুয়ে আছে এবং সে হালকা একটু আবছা আলো ছিল, সেখান থেকে দেখতেছে হ্যাঁ তার হাজবেন্ড শোয়া। তো কিন্তু একটা গঙ্গারানির আওয়াজ আসতেছে, মানে অনেকক্ষণ ধরে গঙ্গারানির একটা আওয়াজ। ও দেখতেছে যে ওর হাজবেন্ডের মুখ থেকে আওয়াজটা আসতেছে। তো সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ডকে ডাকতে যাবে, জাস্ট হাজবেন্ডকে নাকি ধরে, মানে পলাশকে ধরে, দেখতেছে পলাশের শরীর প্রচন্ড গরম। অরিন আমাকে বলে যে ভাই আমি যে ওর শরীরটা ধরলাম, মনে হচ্ছে 105 কি 6 ডিগ্রি জ্বর হবে, এরকম ওর শরীর গরম। আমি বুঝলাম না কি হয়েছে, ও বিড়বিড় করে যেন কি বলতেছিল এবং ওর ভাষাটা আমি কিছুই বুঝতেছিলাম না, মানে অন্যরকম একটা ভাষা ছিল। তো সে মানে ভাবতেছে যে এখন কি করে, মানে ও অরিন নাকি তখন একটু আচমকা ভয় পেয়ে গেছে, ওনাকে পলাশকে তখন ডাকা শুরু করে। ডাকাডাকির পর পলাশ ঘুম থেকে উঠে এবং অরিন বলতেছে যে ভাই ও যখন ঘুম থেকে উঠে, যখন তার পরবর্তী কয়েক সেকেন্ডের মাঝে যখন আমি ওর শরীরটা ধরবো, দেখতেছি শরীর পুরো স্বাভাবিক মানুষের মতো তাপমাত্রা, ওইরকম গরম আর নাই। তো যাক এটা ফিল করার পর পলাশকে বলতেছে যে তুমি ঘুমের মধ্যে কি হলো, তুমি হঠাৎ করে কি বলতেছিলা? তো পলাশ বলতেছে যে দেখো মনে বাজে স্বপ্ন দেখছি, এসব বাদ দাও, ঘুমায় যাই। তো সেই দিনের মতো রাতে নাকি ঘুমায় যায়। তো অরিন যেটা বলে যে ভাই যেহেতু ওর পরীক্ষা ছিল, তো আমরা ম্যাক্সিমাম সময় ওই ঘরটা থাকতাম, মানে পলাশের যে পড়ালেখা করতো যে ঘরটা, ওই ঘরটা থাকতাম। তো আর মাঝে মাঝে দাদি শ্বশুর, মানে দাদা ওর শ্বশুর যে ঘরটা দিছিল, দাদা শ্বশুরের ঘরটা এখানে থাকা, 2 জায়গায় নাকি থাকা হতো। তো অরিন বলে যে ভাইয়া যখন আমি আমার শ্বশুরের দেওয়া রুমটায় থাকতাম, মানে আমার দাদা শ্বশুরের রুমটা থাকতাম, তখন এরকম কোনো সমস্যা হতো না, কিন্তু যখনই আমি পলাশের সেই রুমটা থাকতে যেতাম তখনই এরকম রাতে সমস্যাগুলো হতো এবং পলাশ উল্টাপাল্টা রাতে এরকম কথা বলতো। তো একদিন একটা অরিন বলে যে একটা সময় ও শাশুড়িকে পরে বলতে বাধ্য হয় যে ওর কি পলাশ কি রাত্রেবেলা ঘুমের মধ্যে কোনো উল্টাপাল্টা কোনো কিছু দেখে নাকি বা কোনো সমস্যা আছে নাকি, আপনি একটু যদি আসতেন। তখন ও শাশুড়ি উল্টা অরিনকে আরো বলতেছে যে না আমার ছেলে এরকম কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো ঘুমাবা ও ওর মতো ঘুমাবো, এরকম কোনো সমস্যা নেই, হয়তো বাজে স্বপ্ন দেখে, এগুলো হতে পারে। তো এটা বলার পর অরিন তো মোটামুটি স্বাভাবিকভাবেই না, কিন্তু অরিনের মাঝে একটা খটকা লেগেছিল, যে ভাবতেছে যে না কোনো একটা সমস্যা হয়তো বা আছে, এই জন্য পলাশ হয়তো এরকম করে। তো অরিন পরে একটা পর্যায়ে একদিন পলাশকে বলতেছে দেখো পলাশ,
তোমার আগের রুমে যে আমি থাকি ওইখানে থাকলে আমার কেমন জানি সমস্যা হয়। আর আমি অরিন বলে যে ভাই আমার যেটা নতুন সমস্যা শুরু হয়েছে যে আমিও ওই ঘরে থাকলে রাত্রিবেলা প্রায় সময় আমার শরীরের তাপমাত্রা বেড়ে যেত, এবং আমি প্রায় সময় চেক করে দেখতাম যে তাপমাত্রাটা 105 কি 6 ডিগ্রি জ্বর হলে একটা মানুষের যেরকম গরম হয় শরীর সেরকম গরম হয়ে যেত, এবং এটা আমি আমার হাজবেন্ডকে বলতাম না। তো এরকম যখন হচ্ছিল তো একটা পর্যায়ে কয়েকদিন পর আমি এটা বলতে বাধ্য হই আমার হাজবেন্ডকে, এবং পলাশকে বলার পর পলাশকে বলি যে দেখো এই রুমটা থাকলে আমার একটু সমস্যা হচ্ছে, তা আমি একটু অন্য রুমে ওই রুম আমাদের আগের রুমটা থাকি, মানে যেখানে যে রুমটা শ্বশুরকে দিয়েছিল। এরকম নাকি বেশ কয়েকদিন ঘটছিল আর কোনো সমস্যা হয় নাই। তো এই 2020 সালে জানুয়ারি মাসের মাঝামাঝির একটা ঘটনা অরিন আমাকে বলে যে ভাই সেদিন ধরেন রাত্রেবেলা ছিল আমাদের এখানে 8:30 9টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করতে আসে, কারণ আমার সেই রুমে তো ডাইনিং রুম ছিল বলেছিলাম। তো খাওয়া দাওয়ার পর সবাই চলে যায়। তো পলাশের একটা অভ্যাস ছিল, মানে অরিনের হাজবেন্ড একটা অভ্যাস ছিল যেরকম যে সে নাকি খাওয়া দাওয়ার পরে রাত্রে 9:30 10টা পর্যন্ত বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিত এবং এরপরে নাকি এসে পড়তো। যেহেতু তখন জানুয়ারি মাস প্রচন্ড শীত, তো অরিন বলে যে ভাইয়া ও পলাশ যখন চলে যায় যাওয়ার সময় আমাকে বলছিল যে তুমি রুমের দরজাটা লাগায় রাখো, আমি আসতেছি বাইরে থেকে। এটা ছিল সেই রুমটা যেখানে পলাশ পড়ালেখা করতো, যেটা পলাশের আগের রুম ছিল। তো অরিন বলতেছে ভাই ও তো চলে গেছে, আমি এটা কানে দিই নাই। তো হঠাৎ করে আমি অরিনে বলছে আমি বই পড়তেছিলাম আর দরজা খোলা, ভাবলাম তো চুরি একাতে কিছুই হবে না যেহেতু এটা নিজের উঠান। তো হঠাৎ করে অরিন খেয়াল করতেছে যে এই ঠান্ডা বাতাসের মধ্যে ঘরের মধ্যে গরম বাতাস আসতেছে, এবং এটা ও খেয়াল করার পরে ও গায়ে যে ল্যাব বা কম্বল যেটা ছিল সেটা সরাই ফেলছে। তো অরিন এটা বলে যে ভাই আমি কিছুক্ষণের মধ্যে দেখতেছি আওয়াজ আসতেছে যে একটা মানে টেবিল আছে, টেবিল থেকে কিছু মনে হয় পড়ে যাচ্ছে, এবং ঘরে চলাচল করলে যেরকম আওয়াজ হয় কিছু এরকম আওয়াজ পাচ্ছিলাম। তবু আমি ইগনোর করি। অরিন বলে ভাই আমি ইগনোর করছি এই কারণে ভাবলাম যে ইঁদুর আসছে বা বিড়াল আসছে হয়তো বা ঘরে। তো এটা দেখার পরে অরিন বলছে ভাই আমি হঠাৎ করে যখন দেখতেছি দরজাটা খোলা, দরজার এখানে দেখলাম একটা সাদা জুব্বা পরা ছায়া মূর্তি দাঁড়ায় আছে। অরিন আমাকে বলে ভাই আমি হয়তো 4 কি 5 সেকেন্ড এটা দেখছি, এবং দেখার পর আবার যখন তাকাতে যাব যে দেখতে যাবো এটা কি, আমি দেখি যে কিছুই নাই, এবং প্রচন্ড ভয় পেয়ে আমি পলাশকে ফোন দিতে বাধ্য হই। তো পলাশকে ফোন দিয়ে বলতেছে পলাশ তাড়াতাড়ি বাসায় আসো। তো পলাশ নাকি তাড়াহুড়া করে বাসায় আসে। আসার পর অনেক মানে পলাশ অনেক জিজ্ঞাসাবাদ করে কি হয়েছে তোমার, কি ভয় পাইলে নাকি, কিছু দেখছো নাকি? তো অরিন দেখতেছে যে না এটা ওর এখন মানে হাজবেন্ডকে বলা ঠিক হবে না, পলাশকে বলা ঠিক হবে না, এই জন্য সে আর পলাশকে সেই মুহূর্তে কিছুই বলে না। এবং অরিন বলে যে পলাশ যখন বাসায় আসে তখন নাকি সেই গরম বাতাসটা আর নেই, তখন নাকি আবার আগের মতো স্বাভাবিক ঠান্ডা। তো সেদিন রাত্রেবেলায় ওই পলাশ এরকম বই পড়তেছিল, মানে পড়ালেখা করতেছিল। তো অরিনও ঘুমায় যায়। রাতে 2:30 3টার দিকে ঠিক সেম আবার আগের মতো এরকম গোংরানির আওয়াজ আসতেছে পলাশের মুখ থেকে, এবং অপরিচিত একটা ভাষা, মানে এই ভাষাতে কি বলতেছে অরিন কিছুই আগের মতো বুঝতেছিল না। তো এবার মানে অরিনের সেদিন রাতে নাকি মানে ইচ্ছা জাগলো যে আজকে যে মোবাইলের টর্চ জ্বালায় দেখবে পলাশে আসলে কি করতেছে, কারণ অন্ধকারে তো আসলে বোঝা যায় না, ওর আগে কখনো এটা দেখে নাই। তো এরকম অরিন নাকি মোবাইলের টর্চ দিয়ে পলাশের মুখ বরাবর দেখতেছে, ফ্ল্যাশটা জ্বালায়, মানে মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় দেখতেছে যে পলাশ কি করে। তো এটা যখন দেখতে যাবে তখন পলাশই ঘুমন্ত অবস্থায় বলতেছে যে আলোটা বন্ধ কর। এই ভয়েসটা শুনে অরিন বলে যে ভাই আমার শরীর মনে ঠান্ডা হয়ে গেল, আমার হাজবেন্ড কি বলে। এবং অরিন বলতেছে ভাই আমি যে মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করব, মানে টর্চটা বন্ধ করবো, আমার মানে এই শক্তিটা ছিল না, আমাকে 2 বার বলা হয়েছে যে আলোটা বন্ধ কর। এটা বলার পর অরিন কোন রকম নাকি মোবাইলটা লুকায় ফেলে এবং আলোটা মানে সেই আলোটা বন্ধ করে ফেলে। এবং এই ভয়েসটা নাকি অনেক গম্ভীর এবং থমথমে একটা আওয়াজ ছিল, এটা পলাশের ভয়েস ছিল না। তখন সেই জিনিসটা যখন মানে অরিন যখন ভয়েসটা পেল তখন নাকি সেই ভয়েসটা আবার অরিনকে বলতেছে, গম্ভীর গলায় বলতেছে যে আমি যাব না, কেউ কোনোভাবে আমাকে তাড়াতে পারবে না, আর আমি গেলে তোর ক্ষতি হবে, তোকে ওরা মেরে ফেলবে, আমি যা করছি তোর ভালোর জন্য করছি। তখন অরিন নাকি কি বলবে এটা নাকি মানে কিছুই বুঝতে পারতেছিল না। ও নাকি তখন আয়াতুল কুরসি পড়া শুরু করে এবং আস্তে আস্তে পড়তে দেখে জোরে জোরে পড়া শুরু করে। যখন ওর আয়াতুল কুরসি পড়াটা শেষ হয় তখন সেই আওয়াজটা বলতেছে, মানে পলাশের উপর যে জিনিসটা ভর করছিল সে বলতেছে যে আলহামদুলিল্লাহ তুই তোর স্বামীর জন্য নিশ্চয়ই ভালো কোনো সুসংবাদ পাবি। এটা বলার পর আবার বলতেছে যে তুই ভয় পাবি না, আমি ওর কোনো ক্ষতি করব না, আমরা অনেক আগে থেকে এই ঘরে আছি, আর তোর স্বামীর সাথেই আছি, আমার সাথে আর অনেক সাথী আছে, এরা কেউ তোর কোনো ক্ষতি করতে দিবে না।
তো এরকম বলে যে ওইটা নাকি ওই ভয়েসটা নাকি আবার এটাও বলতেছিল যে আমি মাঝে মাঝে আসবো, তুই ভয় পাবি না এবং তুই এটা নিয়ে কোনো চিন্তা করবি না, আমি সবসময় তোর স্বামীর মাঝেই আসবো। তো অরিন বলতেছে ভাই আমি এটা শোনার পর অনেকক্ষণ চুপচাপ এবং আমি কিছুই বলতেছি না, 5-6 মিনিট আমি পুরো স্তব্ধ হয়ে গেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড মানে পলাশের শরীরে হাত দিয়ে দেখি ওর তাপমাত্রা পুরো স্বাভাবিক এবং ওকে ডেকে তুলছি। তো ডেকে তোলার পর অরিন ওকে কিছুই বলে নাই, শুধু অরিন ঘাবড়ে গেছিল এবং দেখতেছিল যে ওর হাজব্যান্ড কিছু বলে নাকি, কিন্তু পলাশ কিছুই বলে নাই। পলাশ শুধু এটাই বলতেছে যে অরিন তুমি হঠাৎ করে আমাকে ডাক দিলা কেন, কি হয়েছে তোমার, তুমি প্রায় সময় রাতে আমার ডাক দাও আমাকে। অরিন বলতেছে না আমি তো ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে তো বাইরে ঘুমোচ্ছিল না, এর জন্য তোমাকে ডাকলাম। তো তারপর অরিন নাকি ওয়াশরুমে যায়, পলাশকে বাইরে রেখে, মানে একটু সেদিন ভয় পেয়ে গেছিল। তো ওয়াশরুম থেকে আসার পর শুয়ে যায়, কিন্তু শুয়ে যাওয়ার পর অরিন যেটা বলছে ভাই ফজরে আজান দেওয়ার পর আমি আবার ফজর যখন আজান দেয় তখন আমি আবার উঠি এবং সারা রাতের ঘটনাটা আমি মাথার মধ্যে আমার ঘুরপাক খাচ্ছে, আমি কি দেখতেছি। এখন ওর একটাই কথা যে আমি আমার শাশুড়িকে বলবো কি বলবো না, কারণ আমার শাশুড়িকে বললে উল্টা আমাকে ব্লেম দেবে, কারণ ওই শাশুড়ি নাকি ওকে দেখতে পারতো না। তো সারাদিন এভাবেই কাটার পর কাউকে কিছু বলে নাই। তো অরিন বুঝে গেছে যে ওর হাজবেন্ডকে কিছু একটা ভর করে এবং ও এটাও চাচ্ছে না যে ওর হাজবেন্ডকে ও জোর করে মানে কিছু বলবে। এরকম নাকি অরিন প্রায় রাতেই দেখতেছে যখন ওই ঘরে ওর হাজবেন্ডকে থাকে হচ্ছে, ওর হাজবেন্ড এরকম জ্বরের মধ্যে পড়তেছে এবং এই জ্বরটা নাকি এমন যে অসুস্থ হয়ে যাবে এরকম তাপমাত্রা বেড়ে যায়। তো 15-16 দিন তারপরে সে এরকম ভয় থাকার পর 15-16 দিন পর সে ওর দাদা শ্বশুর মানে ওর শ্বশুর ওকে যে ঘরটা দিছিল আগের সেই ঘরে এসে পড়ে এবং এই ঘরে সে বেশ কয়েকদিন ছিল। অরিন বলে ভাই আমি যখন দাদা শ্বশুরের ঘরে আবার থাকা শুরু করি, যেটা আমার শ্বশুরের দেওয়ার রুম, সেই রুমটায় থাকলে আর কোনো সমস্যা হয় না, কিন্তু ওই পারিবারিক কোনো সমস্যার কারণে একটা সমস্যা হয়, তো সেই কারণে আমাকে আবার আমার হাজবেন্ডের আগের রুমে চলে যেতে হয় যে রুমটা সমস্যা আছে। তো বলতেছে যে এটা আমি তারপরে যখন সমস্যাটা কয়েকদিন ফেস করি তখন আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে শেয়ার করি, কিন্তু সমস্যা হচ্ছে যে ওনারা তো পাত্তা দিলই না, উল্টা বলতেছে যে আমাদের ছেলের কোনো দোষ নাই। আমার আগের কথাই যে তুমি উল্টাপাল্টা ভুল কিছু বলবা না, আর যদি এত দোষ মনে করো তুমি দোয়া দূর করে তোমার হাজবেন্ডকে ফু দিয়ে রেখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক আস্তে আস্তে অরিন বিষয়টা নর্মাল ভাবে নিচ্ছে, কারণ সে দেখতেছে যে এই জিনিসটা প্রায় সময় আসে এবং অরিনের নাকি তখন বেশি ভয় লাগতো। বলছে ভাই আমার বেশি ভয় লাগতো তখন যখন এই অপরিচিত ভাষাটা এরকম 3-4 জনের ভয়েস নাকি তখন এরকম হাজবেন্ডের মুখ থেকে শোনা যেত এবং বিড়বিড় করে জানি কি পড়তেছে। অরিনের কথা যে ভাই আমি যদি ভাষাটা বুঝতাম তাহলে হইতো, কিন্তু এমন ভাষা এটা আরবিও না বা অন্য যে কোন দেশের ভাষা আমি কিছুই বুঝবো না। যাই হোক এরকম এক এক দিন এক এক রকম ভাষা অরিন শুনতেছে তার হাজবেন্ডের ভয়েসে। তো এরকম তো রাত যাচ্ছিল। তো একটা বিষয় অরিন আমাকে যেটা বলে যে ভাই তবে এদের মধ্যে যার ভয়েস আমি বেশি শুনতাম সে শুধু আমাকে সবসময় আমার হাজবেন্ডের উপর ভর করে রাত্রেবেলা আমাকে বলতো যে তুই এগুলো নিয়ে কোনো ভয় পাবি না এবং আমি তোর হাজবেন্ডের সাথে অনেক আগে থেকে এরকম তাহাজ্জুদের নামাজ একসাথে পড়ি, তোর হাজবেন্ড এটা জানে, মানে পলাশ এটা জানে, কিন্তু তোকে হয়তো কখনো বলে নাই আর ওকে এগুলো কখনো জিজ্ঞেস করতে যাবি না। তো এরকম কয়েকদিন চলে যাওয়ার পর কোনো এক সময় পলাশের মনে খুলনায় কোনো একটা পরীক্ষা হবে, সেখানে ওর সিট পড়ে। তো অরিন আমাকে বলতেছে ভাই সেদিন তো আমার হাজবেন্ড খুলনায় যাবে, তো রাত্রে ওর ট্রেন ছিল চলে যায়, তো সেই রাতে আমার শাশুড়ির ননদের ঘরে আমার থাকতে হবে, মানে শাশুড়ি এবং ননদ একসাথে ওরা থাকবে অরিন সহ। রাত 12টার পরে হঠাৎ করে কোন একটা কারণে অরিনের ওয়াশরুমে যেতে হবে, তো আজকে তো আর পলাশ নাই, তো সে সাহস করে নিয়ে যাবে। তো অরিন নাকি যখন ওয়াশরুমে যেতে থাকবে তখন নাকি হঠাৎ করে বাইরে দিয়ে আবার সেই সাদা জুব্বা পরা যে হুজুরটাকে অনেক আগে দেখেছিল একদিন তাকে দেখে এবং সে দেখার কয়েক সেকেন্ডের মানে কি দেখান বুঝতেছিল যে সেই হুজুরটা কোনো কিছু ইশারা করতেছে, কিন্তু অরিন এটা বুঝার সঙ্গে সঙ্গেই ও আবার ওয়াশরুমে যায় এবং অরিন যেটা বলে যে ভাই আমি ওয়াশরুমে যাওয়ার পর আমি মানে বের যখন হব তখন দেখতেছি একটা কালো ছায়া মানে হঠাৎ করে চলে গেল আমার সামনে দিয়ে। তো এটা বলার পর অরিন বলছে ভাই তারপরে আমি কোন রকম আমার রুমের মধ্যে আসি, কিন্তু ঘুমাতে যখন যাব তখন আমি ফিল করতেছি যে কালো ছায়াটা আমার মাথার মধ্যে হাত বুলাচ্ছে এবং আমি যেমন শাশুড়ি বা আমার ননদকে ডাকবো আমি পারতেছিলাম না। এরকম যখন আমি চোখটা মেলি তখন এই কালো ছায়াটাই আমার দেয়াল ভেদ করে চলে গেছে এবং এটা যে এত প্রচন্ড ভয় লাগছে আমার, আমি কিছুই বলতে পারবো না এবং আমার শাশুড়িকে তো কখনোই আমি এটা সেই রাতে মানে তখন আমি সেই রাতে বলতে পারি না, এটা অরিন আমাকে বলে। তো যাই হোক এটা তো ঘটার পর
অরিন বলে যে ভাই আমি তারপর থেকে উল্টাপাল্টা স্বপ্ন দেখতাম, কিন্তু আমি কাউকে কিছু বলতাম না। তো তারপর নাকি একদিন অরিন ওর হাজব্যান্ড যখন আসে তখন ও তার হাজব্যান্ডকে বলতে বাধ্য হয় যে আমি এরকম উল্টাপাল্টা অনেক কিছু দেখতেছি, আমার একটু সমস্যা হয়। কিন্তু ওর হাজব্যান্ডের সাথে কি ঘটনাগুলো ঘটে এগুলো কিন্তু অরিন পড়ে না, শুধু বলে যে আমি এরকম ফিল করি যে তাজুব্বা পর একজন ঘরে আসে এরকম, তারপরে আমি এটাও ফিল করে দেখতেছি যে আমি মাঝে মাঝে কালো ছায়া দেখি, এখনটা কি করা যায় বলো। মানে সেদিনের পর থেকে সেই বাবার সময় যেগুলো তারপর দিন থেকে নাকি মানে প্রায় সময় নাকি এরকম কালো ছায়া নাকি অরিন দেখতো। যাক, এটা আমি এখন যেটা বলতেছি এটা কয়েকদিন পরের ঘটনা, মানে সে তার হাজবেন্ড আসার পর কয়েকদিন পরের ঘটনা। তো তখন ওর হাজবেন্ড যেটা বলে, অরিনের হাজবেন্ড ওকে বলতেছে দেখো তোমাকে তো আসলে একটা কথা বলা হয় নাই, আসলে বলা উচিত ছিল যে আমাদের এই বাড়িটাতে অনেক আগে থেকে দিনে আসা যাওয়ার রাস্তা, আমাদের বাড়ির পশ্চিম দিকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা শ্মশান আছে, তো এদিক দিয়ে অনেক বছর ধরে জিনরা আসা যাওয়া করে। তো অরিন বলে যে ভাই আমার শ্বশুরের নানা যিনি ছিলেন উনি জিন পালতেন, তবে কোনো খারাপ উদ্দেশ্যে না, আবার মানে উনি অনেক অনেক ভালো মানুষ ছিল এবং মানুষের উপকার করতে দেখে এরকম কয়েকটা জিন পালতো, তবে এর মধ্যে 2-1টা জিন নাকি খারাপ জিন ছিল। তো বলে যে হ্যাঁ, তো আমার শ্বশুর বলতেছে, মানে সে তখন অরিন বলতেছে যে তো ভাই আমার যেটা ঘটে যে আমার শাশুড়ি মানে উনি ওনার মানে আমার দাদি শাশুড়ি, ওনার দাদি শাশুড়ির কথা বলে যে দাদি শাশুড়ি বিয়ে হওয়ার কয়েকদিন পর তো সেই জিনগুলো নাকি খুব ডিস্টার্ব করতো, তো কোন একটা কারণে আমার সেই নানা মানে ওই ওনার শ্বশুরের নানা, মানে অরিনের শ্বশুরের নানা, সে নাকি সেই জিনকে বলছিল যে আমার মেয়েকে তোরা কেন ডিস্টার্ব করিস, কেন ওর সমস্যা করতেছিস, তোরা যাতায়াত করবি যাতায়াত কর, কিন্তু কোনো সমস্যা করবি না। তো এটা বলার পরও নাকি আবারও নাকি সেই যাতায়াত পথে নাকি জিন সমস্যা করতো, একটা পর্যায়ে নাকি সেই জিনকে নাকি সেই ওই অরিনের শ্বশুরের নানা উনি নাকি ডাক দেয় এবং ডেকে অনেক বকাবকি করে এবং একটা জিনকে একটা চর লাগায় এবং বলে যে এই পথে কখনো যাতায়াত করবি না এবং আমার মেয়েকে কোনো মানে কোন রকমের সমস্যা ওর বাসায় বা ওর পরিবারের মধ্যে করবি না, ওদের তুই ভয় দেখাবি না। মানে প্রায় সময় নাকি সেই জিনগুলো ভয় দেখাতো তখন থেকে। তখন সেই জিন বয়স্ক, মানে জিনটা বলে সে নাকি বয়স্ক জিন ছিল, সে খেপে গিয়ে বলতেছে ঠিক আছে জান আপনার এই বাড়িতে বা এখান থেকে আমি কখনো আসা যাওয়া করবো না, তবে এই বাসায় আমি কোনো না কোনো সময় একটা বিপদ ঘটাবো। তখন অনেক হুমকি ধমকি দেওয়ার পর সেই জিনটা চলে যায়। তো পলাশের মানে পলাশের আব্বার নানা, মানে অরিনের শ্বশুরের নানা, উনি তো একটা পর্যায়ে একটা সময় মারা যায়। তো যখন মারা যাওয়ার পর থেকে নাকি আবার সেই জিনদের চলাচল। তারপর এই জিনটা নাকি মাঝে মাঝে এই পলাশের উপর ভর করতো এবং এটা নাকি ওর বাবা মা অনেক আগে থেকে জানতো, কিন্তু পলাশের উপর গুরুত্ব দিত না, কারণ এই জিনগুলো ভালো ছিল, কোনোভাবে নাকি জিনগুলোকে তাড়ানো যাইতেছিল না। তো এভাবেই অনেকদিন যাওয়ার পরে অরিন বুঝে যায় যে আসলে এই বাসায় আসলে সমস্যা আছে, যেভাবে আছে এভাবে ওকে থাকতে হবে, এখানে কোনো মানে যাওয়ার কোনো উপায় নাই। তো এরকম যখন হচ্ছিল একদিন আরেকটা ঘটনা ঘটে, যেটা মানে মেইন ঘটনা যেটা আমাকে অরিন বলে, যেটা যে ভাই আমার একটা শেষ ঘটনা যেটা আমার ঘটে তারপর থেকে সমস্যাটা হয় নাই। তো সেদিন যেটা ঘটে যে অরিন দেখতেছে যে ওর হাজবেন্ড কোনো একটা কাজে বাইরে গেছে রাত্রেবেলা, তো আসার পরে সে মানে কেমন যেন ভয় পাচ্ছে। তো ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে অরিন বলতেছে যে তুমি যে গেলা কোথায় গেছিলা, তো বলছে এরকম আসার সময় একটু ভয় লাগলো, আমার ভয় লাগতেছে। তখন নাকি ছিল যে 2020 সালের রোজার মাস, তখন তো করোনার সময় খুব একটা বের হতো না, তো এরকম খুব মানে দেখা যাচ্ছে বাড়ি উঠানোর বাইরে একটু বন্ধুদের সাথে ছোটখাটো আড্ডা দিয়ে আবার এসে পড়তেছে এরকম। তো এরকম যে আড্ডা দিচ্ছে, তো তারপর থেকে যে সেই রাতে মানে ওই যে অরিনের হাজবেন্ড পলাশ আসার পর থেকে যে সে ভয় পাচ্ছে, মানে এই ভয়টা নাকি প্রায় সময় হতো, মানে বাইরেতে যেত ঠিকই ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে, আসার পর থেকে ভয় পেয়ে সে গুটিসুটি হয়ে বসে থাকতো। তো এটা যখন হচ্ছে আবার কয়েকদিন পর দেখতেছে আবার নাই, আবার হচ্ছে, এরকম অনবরত চলতে চলতে তো অরিন যেটা ফিল করে যে বলে যে ভাইয়া রোজার মাসে ওর সাথে যে ভালো জিনটা থাকতো রাতে এসে বিড়বিড় করে কথা বলতো, আমি ফিল করে দেখলাম যে রোজার মাসে সেই জিনটা মাত্র 4 কি 5 বার আসছে, আর আসে নাই। কিন্তু তারপরে আবার কয়েকদিন আসে, কিন্তু যেদিন থেকে ও ভয় পাওয়া শুরু করে সেদিন থেকে আমি সেই জিনটাকে আর দেখি না। দেখতেছি যে আমার হাজবেন্ড ও নর্মালি রাতেবেলা ঘুমায়, ওর কোনো বিড়বিড় কোনো শব্দ হয় না, কিছুই হয় না, কিন্তু বাইরে গেলে কেন জানি ও ভয় পায়। তো এরকম হতে হতে একদিন অরিন পলাশকে আবার বলে যে তোমার সমস্যাটাকে আমায় খুলে বলো, তুমি কেন বাইরে যাও, আবার কেনই বা ভয় পাও। তখন পলাশ বলতেছে যে আমাদের এখানে একটা জায়গা আছে বাড়ির আশেপাশেই, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করি সেই রাস্তা আসলে ভালো না, আমি মাঝে মাঝে কেন জানি মনে হয় খারাপ কিছু দেখি। তো এটা বলার পর অরিন বলকে সে পলাশ বলতেছে তুমি যাক যেটাই হোক, মানে পলাশকে মানে বলতেছে অরিন যে তুমি যেটাই হোক এরকম আর যদি মনে করো ভয় পাও রাতে যাও না, আর গেলে কাউকে নিয়ে যাও।
তো ঈদুল আজহার ঠিক 2-1 দিন পরের ঘটনা, যেটা এরকম ছিল যে পলাশ নাকি হঠাৎ করে সেদিন রাত্রেবেলা ওই বাইরে গেছিল বন্ধুদের সাথে আড্ডা দিতে, রাত 9:30 কি 10টার দিকে সে বাসায় আসবে। আসার পর সে অরিনের কাছে এসে খুব গুটিসুটি হয়ে বসে বলতেছে যে অরিন, আমার খুব ভয় লাগতেছে, আমাকে জোরে জড়ায় ধরো। তখন নাকি পুরা অরিনের কোলে নাকি সে আঁটুর দিকে নাকি মাথা দিয়ে শুয়ে যায়, এবং বাচ্চারা যেরকম শুয়ে যায় এরকম শুয়ে খুব কান্নাকাটি করতেছে। পলাশ বলতেছে আমার খুব ভয় লাগতেছে, আমাকে তাড়াতাড়ি দোয়া দূরত করে ফু দাও। তো এরকম যখন ও দেখতেছে, অরিন মনে করছে যে কিছু খারাপ জিনিস হয়তো দেখছে, কিন্তু পলাশকে কিন্তু অরিন কিছুই বলে নাই সেদিন পর্যন্ত, যে পলাশের সাথে কি কি ঘটতেছিল রাতে বা কি হচ্ছিল বা অরিন কি ফিল করছে এগুলো তো কিছু বলছেই, তো সম্পূর্ণ সব কথা অরিন বলতো না। তো সেদিন রাতের অবস্থা নাকি এতটাই খারাপ ছিল, রাত্রে নাকি 12:30-1টার দিকেও দেখতেছে সেম অবস্থায় পলাশের গা ঘামাচ্ছে কিন্তু শরীর ঠান্ডা। তখন অরিন বাধ্য হয় ওর শ্বশুরকে ফোন দিতে, শ্বশুরকে ডাকে এবং ডাকার পর বলতেছে আবার দেখেন ওর কি অবস্থা। যখন শ্বশুরকে ডাকবে তখন নাকি ওর শ্বশুর যখন পলাশকে ধরতে যাবে যে তোর কি হয়েছে, এটা দেখতেছে যে পলাশের চেহারা নাকি সম্পূর্ণ কালো হয়ে গেছে। সে খুব ফর্সা ছিল, হঠাৎ তার চেহারা কালো হয়ে গেছে এবং উল্টাপাল্টা গালি দিয়ে হাসাহাসি শুরু করছে। সে নাকি তার বাবাকে কোনো একটা কিছুতে আঘাত করছে এবং অরিনকেও ধাক্কা মেরে ফেলায় দিছে সেই ঘরের মধ্যে। পলাশের বাবা বলতেছে অরিনকে যে অরিন, তুমি তাড়াতাড়ি দরজা লাগাও এবং তোমার শাশুড়ি এবং অরিন ননদকে ডাকতে বলো, সবাইকে ডাকো। যখন ডাকাডাকি করে সবাই ঘরের মধ্যে আসে, দেখতেছে পলাশ নাকি ওই রুমটার মধ্যে একটা পিলার ছিল, পিলারে মাথা বাড়ি মারতেছে এবং বাড়ি মেরে মেরে বলতেছে যে আমি শেষ করে দিব আমার নিজেকে, এবং অরিনকে উদ্দেশ্য করে অনেক খারাপ কথা বলতেছে যে তুই তো তোর জামাই ভালো চাস, দেখ তোর জামাই ভালোটা দেখে নে। পলাশের নাকি মাথা দিয়ে রক্ত পড়তেছিল, আর সে নাকি মাথার রক্তটা নিয়ে জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছিল। এটা দেখার পর অরিন বলতেছে যে আমি তোমার কি ক্ষতি করলাম, তুমি এরকম করতেছো কেন? পলাশ নাকি এখন পলাশের উপর নিশ্চয়ই খারাপ কিছু একটা ভর করেছিল। অরিন বলতেছে ভাইয়া, যে খারাপ কিছুর উপর ভর করছিল ওর মাথা, চেহারা, চুলগুলা সব এলোমেলো হয়ে গেছে। এবং পলাশ হঠাৎ করে বলতেছে ওর আব্বাকে গালাগালি করে যে আমি ওর বাসা থেকে চলে যাবো, আমি থাকবো না। ওকে নাকি ওর আব্বা অনেক কষ্ট করে ধরে রাখছে। তো অরিন বলছে ভাই, আমার মনে হয় কিছুক্ষণের জন্য সেন্স চলে গেছিল, আমি শুধু শব্দ পাইলাম যে আমার শাশুড়ি এবং ননদ আমাকে খুব গালাগালি করতেছে অকথ্য ভাষায়। হঠাৎ করে তখন আমার সেন্স আসে, প্রায় 10-15 মিনিটের মতো মনে হয় অরিনের সেন্স নাকি ছিলই না বলা যায়। অরিন দেখতেছে জোর করে সেই মুহূর্তে পলাশ নাকি বাসার থেকে বের হয়ে যায় এবং 5-6 জন নাকি ওকে ধরে রাখতে পারতেছিল না, এতটা শক্তিশালী হয়ে গেছিল পলাশ। তো চলে যাওয়ার পরে সেই রাতে তো অনেক চিল্লাচিল্লি, অরিনকে উদ্দেশ্য করে অনেক গালাগালি করতেছে ওর শাশুড়ি এবং ননদ। অরিন বলে যে ভাই, আমার শ্বশুর কিন্তু এতটা খারাপ ছিল না, উনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন। রাতে নাকি 3টার দিকে প্রায় পলাশ আসে এবং আসার পর বাড়ির পলাশ নাকি যখন আসে তখন নাকি সালাম দিয়ে ঘরে ঢুকতেছে, এবং অরিন বলে যে ভাইয়া, যে সালামটা দিয়ে ঘরে ঢুকলো আমি স্পষ্ট শুনলাম যে এই সালামটা হচ্ছে সেই সালাম সেই ভয়েসটা আমি পলাশের ঘুমালে রাত্রেবেলা এরকম ভয়েসটা পেতাম, ওই যে ভালো যে জিনটা ছিল তার ভয়েস। পলাশ নাকি সুন্দরভাবে ঘরে আসছে, এসে বলতেছে অরিনকে যে আব্বা আমাকে ডাকো, সবাইকে ঘরের মধ্যে ডাকো, আমি জায়নামাজ বিছায় বসতেছি এবং একটা মোমবাতি জ্বালা দেয় রুমটায়, আমার রুমটায়, আর আব্বা আমাকে বলো যে 2 রাকাত নফল নামাজ পড়ে আসতে তাড়াতাড়ি। তো এটা অরিন যখন ওর শ্বশুর শাশুড়িকে বলে, অন্যান্য যারা আছে ঘরের মেম্বার ওরা আসে। আবার পলাশের ভয়েস থেকে অন্যরকম ভয়েস, সেই পলাশের নিজের ভয়েস না, বলতেছে এরকম যে তোমরা সবাই নামাজ পড়ো, নফল নামাজ পড়ে তাড়াতাড়ি বসো। বসার পরে অরিন বলে যে ভাইয়া, সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা যে আমি তো সেই ভয়েসটার সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছিলাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউ ফ্যামিলিয়ার হয় নাই। সেই ভয়েসটা হঠাৎ করে বলতেছে আমার শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য যারা মেম্বার আছে তাদেরকে বলতেছে যে আপনারা কোনো কথা বলবেন না, আমি যা বলবো তা ভালো মতো শুনেন। পলাশের চোখ নাকি তখন সম্পূর্ণ বন্ধ। সে বলতেছে যে আমি তো হজে গেছিলাম, আমাকে তো অরিন চিনে, আর সেই জিনটা পরিচয় দেয় যে আমি এরকম অমুক দিন, আমার নাম এরকম, আমি পলাশের ক্ষতি চাইতাম না। মোট কথা সে পুরো হিস্ট্রি বলে কবে থেকে এখানে আসে। এবং সেই জিন বলতেছে যে আমি হজে গেছিলাম দেখে ওর সাথে আমার সাথে আমার 2টা সাথী ছিল, সেই সাথীগুলাকে বলছিলাম পলাশকে দেখভাল করার জন্য, কিন্তু তারা আসলে দেখভাল ঠিকভাবে করতে পারে নাই, কারণ এই বাড়ির আশেপাশে কিছু বদ জিন আছে, পলাশকে ওরা ক্ষতি করার জন্য অনেকদিন ধরে এগোত পেতেছিল। তো ওরা পলাশের উপর ভর করছিল, এর জন্য যখন ভর করে ওকে মেরে ফেলার জন্য নিয়ে গেছিল বাইরে, আজকে রাতে নাকি বলতেছে যে কিছুক্ষণ আগে ওকে মেরে ফেলার জন্য নিয়ে গেছিল ওর কাছে। ওরা যখন পলাশ রাতে বের হয় তখনই ভর করছিল, তো ওকে প্রায় মেরেই ফেলতো। কিন্তু আমি খবর পাই কোনোভাবে যে পলাশ খুব বিপদে আছে, এই জন্য আমি হজের এখান থেকে সরাসরি এখানে এসে পড়ি, মক্কা থেকে সরাসরি এসে পড়ি।
তো এসে পড়ার পর এখন আপনার ছেলেকে বাঁচাইলাম। এখন যেটা ঘটনা যে আপনারা ভয় পাবেন না, সেই বদ জিনগুলো থেকে আমাকে অনেক কষ্ট নিয়ে আসছি। আর যেটা করবেন, পানি নিয়ে আসেন, আমি একটা সূরা পরে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে কয়েন বাজার আমি সঙ্গে সঙ্গে পানি নিয়ে ওনাকে মানে পলাশের হাতে দিয়ে দেখতেছি পলাশ কিন্তু চোখ বন্ধ, কিন্তু সে নিজের থেকে মাথা নিচু করে পানিটা নিল, কিন্তু ভয়েস ঠিকই আসতেছে ওর মুখের থেকে। তো পানিটা নিয়ে ঝাড়ফুঁক দিল এবং অরেনকে বলতেছে পানিটা তুমি খাও এবং ঘরের চারপাশে ছিটিয়ে দাও। এবং ওর শ্বশুর শাশুড়িকে বলতেছে, মানে অরিনের শ্বশুর শাশুড়িকে বলতেছে যে তোমরা মানে আপনারা এই পলাশ এবং অরিনকে ভালোভাবে মেনে নেন। অরিন মেয়েটা খুব ভালো, পলাশও খুব ভালো ছেলে, এবং ওর কোনো ক্ষতি করবেন না। তারপরে সেই কিছুক্ষণের মধ্যে নাকি হঠাৎ করে পলাশ নাকি একবারে কায়ত হয়ে পড়ে যায় এবং অরিন বুঝে যায় যে খারাপ জিনিস, মানে যে জিনটা ছিল ভালো জিনটা সে চলে গেছে। এবং সেই জিনটা নাকি যাওয়ার আগে সালাম দিয়ে বলে যে আমি চলে যাবো এখনই। যাই হোক, তারপর তো চলে যায়। চলে যাওয়ার পর সেই পানিতে অরিন বললাম আমি খাই, ঘরের মধ্যে চারপাশে ছিটায়। এবং অরিন যেটা বলে যে ভাইয়া তারপর থেকে আমি জিন ওকে আর ওরকম ওর কাছে আসেও না। কিন্তু সমস্যা একটা যে আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে ব্লেম দিচ্ছে এবং বলতেছে যে আমার জন্য নাকি এগুলা হয়েছে। তো এটা পলাশেও বুঝায় যে না, আসলে আমার সাথে এই দিনগুলো আগে থেকে ছিল, আমি কখনো অরিনকে বলি নাই, অরিন ভয় পাবে দেখে। তো অরিন বলে ভাই এটাই আমার ঘটনা ছিল, তবে সেই ঘটনার পর আমি আমার সেই শ্বশুর বাড়ি ছেড়ে এখন আমি আর পলাশ আলাদা জায়গায় থাকি। তো মাঝে মাঝে নাকি সেই ভালো জিনটা আসে এবং সেই ভালো জিনটা বলে গেছে স্বপ্নের মধ্যে অরিনের কাছে এসে বলে গেছে যে তুমি যদি কখনো কোনো সমস্যা ফেস করো 2 টাকা